শুরু হয়ে গেছে সেই ট্রাকের লম্বা লাইন। একদম ফাঁকা শুনশান রাস্তা জঙ্গলের মাঝখানে, এক কথায় পুরো অনবদ্য। এগুলো পাথর কেটে কেটে এগুলো করা হয়েছে। মানে তোমার থেকে ছাগলের ফিটনেস বেশি? হ্যাঁ, ওরা কি জিমে যায়? জানি না। আজ এবার দেখো ইঞ্জিনিয়ার মানুষ, আমি জোগাড় করা শিখেছি। এই পরে অফরোড, এই পরে ট্রেকিং। আজ এটা পরে ট্রেকিং গেছিল। গুড মর্নিং ভাই লোক, গুড মর্নিং ফ্রম মাই হোম টাউন বজবজ। ঘড়িতে বাজে এখন 4:40। আমি আর মাম্পি আর সাথে সাথে আমার এই ব্লু বিস্ট তিনজনে বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের দিকে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি বা এবারের ডেস্টিনেশন আমাদের কোথায়। কিন্তু আসল কথা হলো আমাদের 5:30টার মধ্যে ডানকুনিতে মিট করার কথা ছিল। এবারেও কিন্তু আমাদের এই ট্রিপে বেশ কিছু রাইডার জয়েন করতে চলেছে, আর তাদের প্রত্যেকের সাথেই কিন্তু ডানকুনিতে মিট করার কথা ছিল, সেটাও 5:30টার মধ্যে। বেশ অনেকটাই দেরি হয়ে গেল আমাদের বাড়িতেই। আমাদের কথা ছিল যে 4টে নাগাদ করে বেরোবো, বাট প্রায় 40 মিনিট আমরা লেট করে ফেলেছি। বুঝতেই পারছো, সব রেডি ফেডি করতে করতে একটু লেট হয়েই যায়। যদিও দিনের আলো এখনও ফোটেনি, তবুও দেখা যাক 5:30টার মধ্যে ডানকুনিতে মিট করতে পারি কি না। চলে এসেছি আমরা সম্প্রীতি ফ্লাইওভারে একদম সামনে। সচরাচর আমি এরকম ভোরবেলার দিকে সম্প্রীতি ফ্লাইওভারে উঠি না, কিন্তু কিছু করার নেই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই সম্প্রীতি ফ্লাইওভারে আমাদের উঠতেই হবে এবারে, কারণ ফ্লাইওভার ধরলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তাই উঠে বললাম সম্প্রীতি ফ্লাইওভারে। ভোরের আকাশটা লাগছে দেখো শুধু একবার ফ্লাইওভার থেকে। আজকে ট্রিপ সম্পর্কে একটু তোমাদের বলি। যাচ্ছি তো আমরা পুরুলিয়া, এবারে তোমরা বুঝতেই পারছো। বাট সত্যি কথা বলতে এবারে ট্রিপে কোন রাস্তা ধরে যাব বা কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, সেই সব সম্পর্কে আমার এখনও পর্যন্ত সেরকম কোনো আইডিয়া নেই। আইডিয়া নেই বলতে এবারে টোটাল ট্রিপটা কিন্তু পার্থদা অর্গানাইজ করেছে, আর যেহেতু পার্থদা অর্গানাইজ করা ট্রিপ তাই চোখ বন্ধ করে আমি চলে যেতে পারি, আমার জানার কোনো প্রয়োজনই হয় না। কারণ আমি জানি পার্থদার অর্গানাইজ করা ট্রিপ মানে দারুণ হবে, দারুণ একটা ট্রিপ হতে চলেছে। তো যাই হোক, ডানগুড়িতে যাব, সবার সাথে মিট করব, তারপর আস্তে আস্তে জানবো যে কোন রাস্তা ধরে যাচ্ছি বা কোথায় আমরা ব্রেকফাস্ট করব, কোথায় লাঞ্চ করব। হ্যাঁ, শুধু এটা জানি যে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট বলে কোনো একটা রিসর্ট বা ক্যাম্প সাইট আমাদের বুক করা হয়েছে, সেটা হচ্ছে মাঠা পাহাড় বা পাখি পাহাড়, তার নিচে। শুধু আমি এইটুকুই শুনেছি, এইটুকুই জেনেছি আপাতত। আর বাকিটা তো সবার সাথে মিট করার পর আমরা জানবো, আর তোমাদের সাথেও শেয়ার করব। রুট ম্যাপ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই আস্তে আস্তে ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই, আগে সবার সাথে মিট করি, তারপর আস্তে আস্তে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। এই গাড়িটাকে ওভারটেক করতে হয়, বড্ড জ্বালাচ্ছে। খিদিরপুর ঢোকার আগে শুরু হয়ে গেছে সেই ট্রাকের লম্বা লাইন। এই একটা জিনিসকে আমি প্রত্যেকবার অ্যাভয়েড করতে চাই, বা করতে পারি না। ঠিক এই সময়টাই আমরা পার করি এখান থেকে, আর প্রত্যেকবারেই এখানে এরকমভাবে জ্যাম ফেস করি, এবারেও তাই। এদিক থেকে সব গাড়িগুলো যাচ্ছে ফাঁকা গাড়ি, এদিকে সব লোড গাড়িগুলো বেরোচ্ছে। তবুও একটু ফাঁকা আছে বলে মনে হচ্ছে অন্যবারের তুলনায়, তাই বেরিয়ে যেতে পারছি। হ্যাঁ, রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে, তাই বেরিয়ে যেতে পারছি। চলো ট্রেনে বেরিয়ে যাই। ঘড়িতে বাজে 5:11, আর আমরা ইতিমধ্যে চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। রাজ আমাদের কল করেছিল, রাজ বলেছে যে টোল প্লাজা ক্রস করে ও দাঁড়াবে, আমাদের জন্য ওয়েট করবে লাস্টবারের মতোই। প্রথমে কথা হয়েছিল যে ডানকুনিতে ওয়েট করবে, বাট ও ফোন করে বললো যে এখানেই ওয়েট করবে আমাদের জন্য, মানে টোল প্লাজা ক্রস করে ওয়েট করবে আমাদের জন্য 5:15-তে। তো অলরেডি তো আমরা পৌঁছেই গেছি, আশা করছি 5:15-তে ঢুকেই যাব। খুব একটা রাস্তা লেট হয়নি, মানে যেটা ভেবেছিলাম খিদিরপুরে লেট হবে অনেকটা, সেটা কিন্তু হয়নি। জ্যাম পেয়েছিলাম ঠিকই, কিন্তু সাইডে সাইডে বেরিয়ে আসতে পেরেছি আজকে। ঘড়িতে বাজে 5:18,
জাস্ট টোল প্লাজা দেখতে পাচ্ছ তোমরা, টোল প্লাজা ক্রস করেই এখানে দাঁড়িয়ে আছি। এখনও রাজেরা আসেনি, রাজেরা ফোন করেছিল, বললো যে ওদের 15-20 মিনিট এখন টাইম লাগবে, পিছিয়ে আছে। তো যাই হোক আমরা ওয়েট করবো ওদের জন্য। আর পার্থদা কল করেছিল, পার্থদা বললো ডানকুনি অলরেডি পৌঁছে গেছে, তার মানে আমরা মোটামুটি এখনও 45 মিনিটের মতো লেট চলছি। যদিও আমি লেটে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠিক টাইমে চলেও এসেছি। কিন্তু কী আর করা যাবে, ওয়েট তো করতেই হবে ওদের জন্য, একটু ওয়েট করে যাবো এখানে। আজ আমাদের খুব বেশি সাঁতরাগাছির জ্যাম ফেস করতে হয়নি, খুব ইজিলি আমরা বেরিয়ে গেছি। আর সাঁতরাগাছি বেরিয়ে যাওয়ার পর তো একদম মাখন রাস্তা পেয়ে গেছি। তবে এবারে জার্নি কিন্তু আমাদের টুয়ার্ডস দিল্লি রোড, মানে ডানকুনির দিকে যাব আমরা। অন্যবারে ম্যাক্সিমাম টাইম তো আমরা বম্বে রোড ধরেই যাচ্ছিলাম, তবে এবারে কিন্তু আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে। পার্থদেরও ফোন করেছিলাম, বলে দিলাম যে আমাদের মোটামুটি একটু লেট হবে, মানে আধা ঘন্টা মতো লেট হবে। রাজদের সাথে মিট হয়ে গেছে, রাজদের একটু আগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। দিল্লি রোডে উঠতে চলেছি। এখান থেকে যাবো সোজা ডানকুনি, নিচে চলে যাচ্ছে কিন্তু বম্বে রোড, আর আমরা উপরে উঠে গেলাম দিল্লি রোডের দিকে। সামনে গেলেই পাবো ডানকুনি। তবে ডানকুনি টোল প্লাজা যাবো না, ডানকুনি টোল প্লাজা একটু আগে থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাবো, যেটাই কথা হয়েছে পার্থদের সাথে। সকলের সাথে মিট হয়ে গেছে ডানকুনিতে। তারপর আমরা বেরিয়ে পড়েছি। পিছনে 2 কিলোমিটার রাস্তা আমরা ছাড়িয়ে চলে এসেছি অলরেডি। আর 2 কিলোমিটার রাস্তা একটু খারাপ প্যাচ ছিল, মানে রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল। আর তারপর এখন ভালো রাস্তা পেয়ে গেছি এখন। আর সামনে এই রাস্তাটা কিন্তু যাচ্ছে চাপাডাঙ্গা আরামবাগের দিকে। আমরা এরপর যেখানে হল্ট নেব, এখান থেকে আর 57 কিলোমিটার, জাস্ট জয়পুর ফরেস্টে একটু আগে, ওখানেই পার্থরা বলেছে ব্রেকফাস্ট করা হবে। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে NH 116A। NH 116A থেকে আমরা এখন রাইড করছি। আমাদের 4টে গাড়িতে আমরা 7 জন যাচ্ছি। পিছনে আছে পার্থদা, সামনে রাজ এগিয়ে গেছে, আর পার্থদার পিছনে আছে আরও 2 জন রাইডার। আমি ওনাদের সাথে এখন আলাপ করিনি, আলাপ করবো ব্রেকফাস্ট টেবিলে। তবে রাস্তাটা বেশ সুন্দর। মাঝে মাঝে 2-3টে একটু খারাপ প্যাচ আছে, বেশ কিছু বাম্পার আছে ঠিকই, কিন্তু রাস্তা খুব সুন্দর, মানে গাড়ি চালিয়ে খুব মজা লাগবে। ওরে বাপ রে বাপ, ডেঞ্জারাস বাম্পার। সামনে পড়বে টোল গেট, বাট এ টোল গেট জাস্ট টোল গেটের মধ্যে দেখতে সেট করা, আজকে টোলের কিছু ব্যাপারই নেই। ম্যাপে দেখাচ্ছে টোল গেট অ্যাহেড, বাট টোল গেটের কোনো সিনই নেই এখানে। বাড়ি থেকে বেরিয়ে 65 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি অলরেডি। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি না, মারাত্মক রাস্তা, মারাত্মক রাস্তা। মানে এরকম NH 116A-তে ফার্স্ট টাইম আমি রাইড করছি। তবে মাখন রাস্তা, একদম দারুণ রাস্তা, মানে গাড়ি 90-95-এ ইজিলি চালানো যাচ্ছে, গাড়ি কোনো সমস্যাই হচ্ছে না। আর ঘড়িতে বাজে সবে 6:30, যেহেতু অনেকটা সকাল, রাস্তা একদমই ফাঁকা, খুব ভালো স্মুথ রাইড হচ্ছে বলা যেতে পারে। আর এখান থেকে চাপাডাঙ্গা দেখাচ্ছে মাত্র 25 কিলোমিটার, খুব তাড়াতাড়ি আমরা চাপাডাঙ্গা ঢুকে যাব। তবে আমার ভিডিওটা একটু কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কারণ ঠিক হেজি লাগছে। এবার দেখতে হবে আমাকে ক্যামেরাটা কি ইস্যু হয়েছে কি না। এবার তোমাদের ট্রিপ সম্পর্কে একটু বলি, যেটা পার্থদার সাথে কথা হলো, কিছুটা জানতে পেরেছি আর কি। এখন আমরা এখান থেকে যাচ্ছি তো চাপাডাঙ্গা, মানে এই রাস্তায় চাপাডাঙ্গা থেকে উঠছে, চাপাডাঙ্গা থেকে যাচ্ছে আরামবাগ। আর আরামবাগ ক্রস করেই আমরা কোনো একটা জায়গায় ব্রেকফাস্ট করবো। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা। নেক্সট আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ওখান থেকে জয়পুর ফরেস্টের দিকে। আমরা জয়পুর ফরেস্টের ভিতরে ঢুকবো না ঠিকই, বাট ওই জয়পুর ফরেস্টের রাস্তাটায় একটু ফটোশ্যুট করবো, একটু রেস্ট নেবো ওখানে। তারপর আমরা এগিয়ে যাবো টুয়ার্ডস আমাদের যে ডেস্টিনেশন পুরুলিয়া বাঘমুন্ডি পাহাড়ের দিকে। তার মধ্যেই মাঝে কোনো একটা জায়গায় লাঞ্চ করবো, জায়গাটার নাম কিছু একটা বলেছিল, আমি ভুলে গেছি এই মুহূর্তে।
আবার জেনে নিয়ে তোমাদের জানাচ্ছি। আর পার্থদার সামনেই আছে, পার্থদার আরও দুটো বন্ধু সামনেই আছে। রাস্তা অনেক আগে এগিয়ে গেছে। আমি রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম জাস্ট আমার ক্যামেরাটা ঠিক করার জন্য, একটু হেজি আসছিলো ভিডিওটা, সেই জন্য ওটা ঠিক করার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। সামনে চলে এসছে টোল গেট। এটা কোন টোল প্লাজা একবার দেখতে হবে, আমার জানা নেই একদমই। টোল প্লাজার তো কিছু নাম একটা আছে, দেখছি কোন টোল প্লাজা। দেখতে পাচ্ছ কোন টোল প্লাজা? এটা কোন টোল প্লাজা দেখতে পাচ্ছ? নাম আমিও দেখতে পেলাম না, এর নাম কি? নাম তো দেখতে পেলাম, পিছনে দেখো তো কি লেখা আছে, নাম লেখা নেই। ও জানি না, মানে লেখা নেই কোন টোল প্লাজা। এটা মনে হচ্ছে আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা ক্রস করলাম, কারণ ডানকুনি টোল প্লাজা তো ক্রস করিনি। আর মাঝে একটা টোল গেট ছিল ঠিকই, কিন্তু করে টোল মানে ওরকমভাবে কোনো টোল নেওয়া হয় না দেখলাম। জাস্ট টোল প্লাজা করা আছে, টোল নেওয়া হয় না, তাই ওইটাকে আমি ছেড়ে দিলাম, এইটাকে কাউন্ট করলাম। তো আজকের দিনে আমরা টোটাল দুখানা টোল প্লাজা অলরেডি ক্রস করলাম। পুরো রাস্তাটা খুব সুন্দর ছিল, কিন্তু লাস্ট 2 কিলোমিটার ধরে এরকমই রাস্তা পাচ্ছি, গাড্ডা গুড্ডি, রাস্তা খারাপ। গাড্ডা বললেও ভুল হবে, মানে একটা রাস্তার মাঝে বড় গাড্ডা করা আছে। হঠাৎ করে কেউ যদি রানিং আসে, রাস্তা না চেনে, একবার যদি পড়ে ওই গাড্ডায়, তো ব্যাস হয়ে গেল। তাই একটু দেখে গাড়ি চালাচ্ছি, এইটুকু রাস্তা। আর আমাদের যেখানে হল্ট করব সেখান থেকে রাস্তা আর 11 কিলোমিটার বাকি আছে। আর অলরেডি বাড়ি থেকে বেরিয়ে আমরা 98 কিলোমিটার ননস্টপ রাইড করে ফেলেছি। এখানে রাস্তা আরও খারাপ, বাপ রে বাপ, দেখতেই পাচ্ছ সবে তো শুরু এরকম অফ রোড। জানি না সামনে আর কি আছে, গাড়ি টানাই যাচ্ছে না, বা 30-এর উপর গাড়ি তোলাই যাচ্ছে না, এত খারাপ রাস্তা। আবার কিন্তু ভালো রাস্তা পেয়ে গেছি, মানে লাস্ট আমরা 3-4 কিলোমিটার একটু এরকম খারাপ প্যাচ পেলাম, বাট আবার ভালো রাস্তা পেয়ে গেছি। আমরা লাস্ট টাইম যখন বাঁকুড়া আসছিলাম 2022-এ, তখনও কিন্তু আরামবাগ ঢোকার আগে রাস্তাটা এর থেকেও বেশি খারাপ ছিল। তখন রাস্তার কাজ চলছিল, তার উপর বৃষ্টি হয়ে গেছিলো, আর পুরো রাস্তা কাদা ভর্তি ছিল। তবু এখন বলবো রাস্তা শুকনো আছে, খারাপ প্যাচ ছিল ঠিকই, বাট সেবারের মতো নয়। এখান থেকে কোনো একটা জায়গায় আমাদের রাইট টার্ন নিতে হবে। আচ্ছা, সামনের সিগন্যাল থেকে আমরা রাইট টার্ন নেব। আর আগের বারে আমরা যখন এসেছিলাম তখন আমার মনে আছে যে, 1 মিনিট, আগের বারে যখন এসেছিলাম তখন আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম মনে আছে, এসে আমরা রাইট টার্ন লেফট টার্ন নিয়েছিলাম, বাট এখন আমাদের কিন্তু রাইট টার্ন নিতে হবে। আগের বারে যেহেতু তারকেশ্বরের ওই রাস্তা ধরে এসেছিলাম, মানে আমরা এই রাস্তা দিয়ে এসে এই দিকে বেরিয়েছিলাম, বাট এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। বাড়ি থেকে বেরিয়ে 113 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি অলরেডি। আর 113 কিলোমিটার রাইড কিন্তু কন্টিনিউ করেছি। খুব ভালো রাইড ছিল। 3-4টে খারাপ প্যাচ ছিল ঠিকই 3-4 কিলোমিটারের মতো, বাট বাকি রাস্তা কিন্তু মাখনের মতো রাস্তা ছিল, সেই জন্য কন্টিনিউ রাইড করতে পেরেছি আমরা। আর এখন আমরা আরামবাগ থেকে জাস্ট 5 কিলোমিটার ছেড়ে বেরিয়ে এসেছি। এসে এরকম একটা ধাবাতে আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ধাবার নাম হচ্ছে রাজপুত ধাবা। পার্থদা এর আগে এই ধাবাটা খেয়েছে, জানে খাবার টেস্ট ভালো, সেই জন্য আমরা এই ধাবাতেই ওয়েট করছি। খাবার আসবে, খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরেই কিন্তু জয়পুর ফরেস্ট রেঞ্জ চালু হয়ে যাবে। তো আমরা জয়পুর ফরেস্টে কিছুক্ষণ ওয়েট করবো, ওখানে ফটো সেশন আছে, ভিডিও করব, তারপর আবার বাকি জার্নিটা কন্টিনিউ করব। তো চলো ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে কিন্তু তারপর আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি, আর ব্রেকফাস্টে চলে এসেছে ডিম টোস্ট। সকাল সকাল এসেছি বলে অন্য কিছু খাবার পাইনি, মানে ভেবেছিলাম আলু পরোটা খাবো, আলু পরোটা পাইনি, তাই সবাই জন্য ডিম টোস্ট চলে এসেছে। এই হচ্ছে ডিম টোস্ট। এখানে আমরা 4 জন, আর এইদিকে পার্থরা 3 জন। সবাই এখন খেতে মতো, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে বাকি জায়গাটা কন্টিনিউ করবো। যেখানে ব্রেকফাস্ট করলাম ওখান থেকে বেরিয়ে জাস্ট 2 কিলোমিটার আমরা রাইড করলাম অলরেডি। আর এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। প্রায় 45 মিনিটের মতো টাইম আমরা ওয়েস্ট করেছি এই কারণেই বললাম, কারণ চা খেতে আর ডিম টোস্ট খেতে আমরা 45 মিনিট কাটিয়ে ফেলেছি, মানে একটা লাঞ্চের টাইম বলা যেতে পারে।
যাই হোক, একটু তো রেস্ট নেওয়া দরকার ছিলই, কারণ যেহেতু ননস্টপ রাইড করেছিলাম আমরা 109-10 কিলোমিটারের মতো, সেই জন্য। তো এখন আমরা জয়পুর ফরেস্টের ননস্টপ যাব, বেশি দূর না, এখান থেকে 12-13 কিলোমিটারই হবে জয়পুর ফরেস্ট। তো ফরেস্টের ভিতরে হয়তো আমরা ঢুকবো না, আমরা ফরেস্টের রাস্তাতে একটু ভিডিও, ফটোশ্যুট এসব করবো। জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে। এখানে বেশ কিছুক্ষণ টাইম পাস করলাম আমরা, প্রায় 15-20 মিনিটের মতো। সামনের রাস্তাটা একবার দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কি না। রাস্তাটা মনে হচ্ছে এরকম সোজা গিয়ে এরকম উঠে গেছে, পুরো স্ট্রেট রাস্তা একদম, দুদিকে গাছ আর এরকম জঙ্গলের মাঝিয়ে দিয়ে টারম্যাক রোড। জাস্ট বিউটি বিউটি, অসাধারণ। মানে 2 বছর আগে যখন এই রাস্তায় রাইড করছিলাম তখন এই ফিলিংসটা কিন্তু আসেনি, কারণ তখন আমরা শীতকালে রাইড করছিলাম। শীতকালে এই যে ব্যাপারটা ছিল না যে এরকম টারম্যাক রোড, দুদিকে সবুজ হয়ে আছে জঙ্গল, এই ব্যাপারটা কিন্তু মিস করছিলাম। শীতকালে এসেছিলাম যখন, রোড তো কন্ডিশন এরকম ছিল, আর প্রচুর কিন্তু ট্যুরিস্ট ছিল সেই টাইমে, আর গাছের পাতা কিন্তু সবুজ ছিল না। শীতকালে এরকম খয়েরি কালার হয়ে যায়, খয়েরি কালার হয়ে গেছিলো, কিন্তু এখনের একবার দেখো, আলাদা লেভেলের লাগছে। এসে গেছি একদম গেটওয়েতে। এখান থেকে দেখা যাচ্ছে, গেটওয়ে বলবো না, একটা সাইনবোর্ডের নিচে এটা দেখাচ্ছে NH 60A। এখানে শো করছে পুরুলিয়া 84 কিলোমিটার, যোদ্ধা 129, রাঁচি 204। তো স্ট্রেট যাবো আমরা 84 কিলোমিটার পুরুলিয়া। আমরা এই রোড ধরে যাবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা টিমটা আলাদা হয়ে গেছি, রাজেরা অন্য সাইডে চলে গেছে, আমরা অন্য সাইডে চলে গেছি। মানে আমরা যেটা শুশুনিয়া হিল যায় সেই রোড ধরে চলে এসেছি। যদিও আমি যে রাস্তায় এসেছি রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, আর যেহেতু ন্যাশনাল হাইওয়ে খুব ভালোভাবে আমরা জার্নিটা কমপ্লিট করেছি। এখান থেকে আর 84 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক, আমরা চেষ্টা করব মাঝে 1টা কি 2টো হল্ট নেওয়ার, তারপর পৌঁছে যাবো আমার ডেস্টিনেশনে। ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সামনেই দেখতে পাচ্ছ আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের একদম গেটে চলে এসেছি। এখান থেকে জামশেদপুর দেখাচ্ছে 83 কিলোমিটার্স, মানবাজার 10 কিলোমিটার্স, অযোধ্যা হিল 93 আর পুরুলিয়া 62। তো আমরা এখন ফার্স্ট মানবাজারে যাব। মানবাজারে গিয়ে এই বাকি টিমের সাথে মিট করব, ওরা মানবাজারে চলে এসছে। তো মানবাজারেও আমরা ওখানে মিট করে হয়তো লাঞ্চটাও সেরে ফেলবো, তারপর আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। তো রাইডটা খুব সুন্দর হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা 247 কিলোমিটার, 1 মিনিট দাঁড়াও একটু দেখে বলছি, না 231 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর ঘড়িতে বাজে 12টা 25। ভালো একটা রাইড হয়েছে, টান রাইড হয়েছে। আর তবে একটা জিনিস কি, আজকে আমরা চোর পুলিশ খেলা খেলছিলাম। চোর পুলিশ খেলা খেলছিলাম মানে হচ্ছে যেখানে মেঘ তাড়া করছে তার পিছনে আমরা দৌড়াচ্ছি, আবার কখনো কখনো মেঘ তাড়া করছে আমাদের দিকে, আবার আমরা দৌড়াচ্ছি। এইভাবেই মেঘ বৃষ্টির খেলাতেই আমরা চলে আসলো এই রাইডটা। অনেকবার দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য, রেনকোট সাথে আছে, বাট মানে রেনকোট পরার মতো বৃষ্টি তো হয়নি। তো যাই হোক, এখন আপাতত বৃষ্টি হচ্ছে না। চলো মানবাজারের দিকে এগিয়ে যাই, আর 10 কিলোমিটার বাকি আছে, গিয়ে তারপর কথা বলছি। লাঞ্চ আমাদের করা হয়ে গেছে। আমরা মানবাজার ঢুকে তার 1 কিলোমিটার পরে এসে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম রাস্তার ধারে, সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করেছি। লাঞ্চ কমপ্লিট করে আধা ঘন্টার মধ্যেই আমরা আবার বেরিয়েও পড়েছি। ঘড়িতে বাজে এখন পাক্কা 2টো, আর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তা তো এখন খুব ভালো, টারম্যাক রোড পেয়ে গেছি, বৃষ্টি আর এখন হচ্ছে না।
রোদও উঠে আছে, আশা করা যাচ্ছে বৃষ্টি আর হবে না। দেখা যাক, বৃষ্টি না হলে তো জার্নিটা খুব সুন্দর হবে। আর আমাদের যে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছিল 69 কিলোমিটার। আর 69 কিলোমিটার যেতে আমাদের ওই 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, যেটা গুগল দেখাচ্ছে ননস্টপ জার্নি করলে। বাট আমরা তো ননস্টপ জার্নি করবো না, হয়তো আমরা যেতে 2 ঘন্টা 15 মিনিটের মতো টাইম লাগবে। সামনে যাচ্ছে রাজের সামনে আছে পার্থদা। আর এই রাস্তার ভিউ নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছি, অসাধারণ রাস্তা। তো চলো এই রাস্তায় একটু মিউজিকের সাথে সাথে একটু ফিল দিই। জাস্ট রাস্তার ভিউ দেখো একবার। এইসব ভিউয়ের জন্যই তো এই বর্ষাকালের দিনে পুরুলিয়াতে আসা। যেরকম মাখন রাস্তা আর সেরকম ভিউ। যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই গাছের পাতাগুলোর একবার দেখো, পুরো ডিপ সবুজ হয়ে আছে একদম। আর তার মাঝখান দিয়ে এখন কালো পিচের রাস্তা। উফ, মারাত্মক মারাত্মক, সেই লাগছে একদম। তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার পর থেকে এতটা বেশি গরম কিন্তু এখন আর নেই। গরমটা একটু কমে গেছে, তার জন্য গাড়ি চালাতেও খুব আরাম লাগছে। আর যেখানে আমরা লাঞ্চ করলাম সেখান থেকে কিন্তু আমরা অলরেডি 26 কিলোমিটার রাইড করে এসেছি নন স্টপ। আর এই 26 কিলোমিটার আমরা কভার করলাম মাত্র 33 মিনিটে। তাহলে বুঝতেই পারছো রাস্তায় কতটা সুন্দর। শুধু আমরা একটু দেখে গাড়ি চালাচ্ছি, কারণ যেহেতু ভিতরের রাস্তা তাই মাঝে মাঝে ছাগল ফাগল চলে আসতো, ছাগল হাঁস মুরগি, সেই জন্য একটু দেখে গাড়ি চালাচ্ছি। বাকি কিন্তু রাস্তা কন্ডিশন খুবই ভালো। এখনও কিন্তু এই 26 কিলোমিটার রাস্তার মধ্যে, হয়তো 26 থেকে 27 কিলোমিটার হয়ে গেল, এই 27 কিলোমিটার রাস্তার মধ্যে একটুও খারাপ প্যাচ পাইনি। দাঁড়িয়েই পড়তে হলো শেষ পর্যন্ত, আর কিচ্ছু করার নেই। এরকম পাগল করা ভিউ দেখতে পেলে আর গাড়ি চালানোর কোনো ইচ্ছাই করে না। একবার শুধু দেখো, এখান থেকে টোটাল পাহাড়ের রেঞ্জ সবটা দেখা যাচ্ছে এখান থেকে, একদম ক্লিয়ার পিকচার, পুরো একদম মানে যেন একে ছবি এঁকে দিয়েছে। দারুণ দারুণ ভিউ, দারুণ, অসাধারণ। চারিদিকটা যা লাগছে, আর বৃষ্টি, যেহেতু বৃষ্টির ওয়েদার, উপরটা কিন্তু মেঘ জমে আছে দেখা যাচ্ছে। কাল সকালে কিন্তু আমরা এরকম অযোধ্যা হিলটপে উঠবো, এই পাহাড়ের উপরেই কিন্তু আমরা উঠবো কালকে। হাঁটতে হাঁটতে যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। এখান থেকে পাখি পাহাড় থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর মাত্র 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার আগে এখানে গাড়ি পার্ক করে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। মাম্পি সেই ট্রেকিংয়ে চলে এসছে, হাসি হাসি মুখ। হাসতে ইচ্ছে করছে না কেন? তাও সেই 3টের সময় ঘুম থেকে উঠে এখন আমার হাঁটতে তো কি হয়েছে, তুমি 3টের সময় ঘুম থেকে উঠে তো অনেক ট্রেকিং করেছো। হ্যাঁ চলো, এইটা হচ্ছে পাখি পাহাড়ের রাস্তা। রাজ এগিয়ে আছে দেখতেই পাচ্ছ, তো আমরা ওইদিকেই যাব। রাস্তাটা একবার দেখো, পাহাড়ে ওঠার রাস্তা, যদিও এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে তারপর উপরে উঠবো। সবাই একটু এগিয়ে গেছে, আমরাও যাচ্ছি পিছন পিছন। চলো একটু এগিয়ে যাক, তারপরে বাকি কথা বলছি। জল আনতে হতো, বেশি জল না, ওই কিছু আছে আমার ব্যাগে, তাহলে পরে পরে আর একটু ভাবি, এই বললাম আনতে, জলটা আনতে জলটা। পাখি পাহাড়ে উঠতে উঠতে পার্থ দেখো, দেখো মগডালে উঠে পড়েছে। যাবে তো?
ও তুইও চলে গেছিস, বাহ। কি ওটা কি করে মানে সেলফি জোন নাকি? না এটা হচ্ছে গিয়ে সবাইকে আমরা হচ্ছে ওই ওই লায়ন কিং, এটা হচ্ছে সিম্বা, না সরি এটা তা আমি কি নিচে দাঁড়িয়ে? তুমি হচ্ছে সাপোর্টার, আমি ক্যামেরাম্যান। তোকে তুলে যাবে। এবার পাথর ভেঙে একটু উঠতে হবে উপর দিকটায়। চলো উঠে যাক আস্তে আস্তে। এখন পাথুরের রাস্তা, তাই প্রত্যেকটা পাথর এখানে দেখো সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে, মানে পাথর খোদাই করে এইগুলো করা আছে। আর সমস্ত পাখির ড্রয়িং, সেই জন্যই মনে হচ্ছে এই পাহাড়টার নাম পাখি পাহাড়। চলো একবার সামনে থেকে তোমাদের দেখাই। খুব সুন্দর নিদর্শন, এগুলো পাথর কেটে কেটে এগুলো করা হয়েছে। আমার একটা ছবি তোল, আমি উঠছি আমার কোথায় উঠছিস? এইখানে। পুরো পাথুরের রাস্তা, এখানে ধাপ কাটা আছে, এইভাবেই উঠতে হবে একটু কষ্ট করে। ভাগ্য ভালো যে আমরা হেলমেট, রাইডিং গিয়ার সব ছেড়ে রেখে এসেছিলাম, তো এত কিছু পরে ওঠা সম্ভব ছিল না, কষ্ট হতো খুব। কি হলো? আমরা এইটা পরেই সবসময় এই সবসময় আচ্ছা মাম্পি, এটা আপনাকে সরসুনা পাহাড়ে উঠেছিল, পরে জানতে হলো সরসুনা শুশুনিয়া পাহাড়। মাম্পির হয়তো পিঠার ব্যাগটা মাম্পির থেকে ওয়েটটা বেশি হয়ে গেছে, তাই পিছন দিকে উল্টে যাচ্ছে। কি হলো? ওখানে ছাগলগুলো উঠে গেছে, আমি উঠতে পারছি না। দাঁড়িয়ে দিয়ে কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে ওদের ওদের ফিটনেস আমার থেকে কম। মানে তোমার থেকে ছাগলের ফিটনেস বেশি? হ্যাঁ ওরা কি জিমে যায়? জানি না, 500 টাকা করে খরচা করে? তুমি ভাবো নিচে থেকে ওরা উপরে চড়তে এসেছে, প্রতিদিনের জার্নি ওদের। তাহলে ভাবো তুমি জিম করে কিছু করতে পারছো না, তোমার 500 টাকা ওয়েস্ট। ওটাই ভাবছি, তাহলে কি কী করবে? কাল থেকে ছাগল চড়াতে বেরোবে? না এখানেই থেকে যাব, ওখানে গাইড হিসেবে কাজ করবো। ওখানে যে বউগুলো একটা কাজ করো, ছাগল চড়াতে বেরো কাল থেকে। হবে না, হবে না? ছাগলে গুটিয়ে দেবে। ছাগলে গুতিয়ে দেবি? হাই কি করছি? পার্থ এসছে স্ট্যামিনা দেখাতে। এই 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 বাহ, মাম্পিও বার খেয়ে গেছে, দেখা যাক কে কোথায় উঠতে পারে। ও সে তো পুরো মগডালে উঠে গেছে। একবার এখান থেকে তোমাদের ভিউটা দেখাই উপরের। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, রাজপুর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, ওর গায়ে আগে জলের ফোঁটা পড়েছে সেই জন্য বলে দিচ্ছে। আর মাম্পিকে দেখো কি করছে, এই উপরে উঠছে। একবার জুম করিয়ে দেখাচ্ছি মাম্পিকে, দেখো সমস্ত ফোকাস তো ওর দিকেই চলে গেছে আমার। ভাবছে এবার কি করবে, চুল্লুতে গেছে ওখানে। চলো মাম্পি বার খেয়ে গেছে, এখন মনে হচ্ছে পুরোটাই উঠবে, ও একদম উপরেই চলে যাবে। না হতে পারছে না ও, পাহাড়ের বেশ কিছুটা উঠেছি, এর থেকে আর বেশি ওঠা যাবে না, কারণ পিছনের অবস্থাটা একবার দেখো, বুঝতে পারবে কিনা বুঝতে পারছি না। আমি পুরো এরকমভাবে উঠেছি পাহাড়টা স্ট্রেট, ওটা সম্ভব নয় একদমই, জুতো পরে ওঠা তো সম্ভব নয়, খালি পায়ে ওঠাটা খুবই রিস্ক, তাই নিচে নেমে যাচ্ছি। নিচে সব অলরেডি সব ওয়েট করছে আমাদের জন্য, সব নেমে গেছে। তো চলো নিচে নামি, নিচে থেকে এবারে হোটেলের দিকে যাই। রাজের মোজা ভিজে গেছিলো, সেই জন্য পায়ে প্লাস্টিক জড়িয়েছিল, তো এখন রাজ দেখাবে ওর প্লাস্টিকের কি হাল। একবার এটা ঘোরাচ্ছি, আজ এবার দেখো
ইঞ্জিনিয়ার মানুষ আমি, জোগাড় করা শিখেছি। এই পরে অফরোড, এই পরে ট্রেকিং। রাজ এটা পরে ট্রেকিং গেছিল, এই টাইপের মজা। ইঞ্জিনিয়ার মানুষ, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রম স্বপ্নরীর পাহাড়ি রিসর্ট। আমরা আমাদের এই রিসর্টে এসেছিলাম 5টা 20-তে, আর এখন সময় হচ্ছে 6টা 10। প্রায় 50 মিনিট আমরা ফ্রেশ হলাম সবার আগে, লাগেজগুলো আনলোড করলাম, তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর বাইরে এসে তোমাদের এই রিসর্টটা একবার ঘুরে দেখাবো, সেই জন্য বাইরে এলাম। একবার তোমাদের এই রিসর্টটা সম্পর্কে বলি। এই রিসর্টটা আছে মাঠা পাহাড়ের একদম ঠিক তলায়। যদি একবার ক্যামেরাটা ঘোরায় তোমরা দেখতে পাবে পিছনের এই পাহাড়টা, এটা হচ্ছে মাঠা পাহাড়। আর এই মাঠা পাহাড়ের একদম তলায় হচ্ছে আমাদের এই রিসর্ট। এখানে দেখতে পাচ্ছ এগুলো সব পুরনো রুম, আগের এইগুলো ছিল, এইগুলোও দেওয়া হয় ভাড়া, কিন্তু আমরা রুম পেয়েছি এই দিকটাতে। এইটা সবাই নতুন সেট আপ সব রেডি করা হচ্ছে। এখানে পরপর 4টে বা 5টা রুম আছে, পরপর 3টে আমাদেরকে অ্যালট করা হয়েছে। তো আজকে নাইট স্টে আমাদের এখানেই। তো তোমাদের একবার রুমের ভিতরটা নিয়ে গিয়ে দেখাবো রুমগুলো কন্ডিশন কেমন আছে। আর তবে যেটা বলা সেটা হচ্ছে যে যারা বর্ষায় অ্যাডভেঞ্চার করতে চাইবে তাদের বলবো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এই রিসর্টে আসার আগে ঠিক 300 থেকে 400 মিটার যা রোড, যেরকম লেভেলে অফ রোড, মারাত্মক লেভেলের। মানে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদেরকেই বলবো বর্ষার সময় একবার এই রিসর্টে এসো বা এই জায়গাটায় এসো। পুরুলিয়ায় বর্ষায় যে কী অবস্থা হয় সেটা তোমরা এখানে এসে ফিল করতে পারবে। তো চলো একবার তোমাদের রুমের ভিতরটা নিয়ে যাই, রুমের ভিতরটা দেখাই, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সিঁড়ি, এই দিকটা হচ্ছে পার্থনার রুম, এই রুমটা, এইটা হচ্ছে রাজনীতা আছে, আর এইটা হচ্ছে আমাদের রুম। পুরো রুমের ভিতরটা একবার তোমাদের দেখাই। কী করছো মাথায় হাত দিয়ে? রুমটা একবার দেখে নাও। এখানে 2খানা ডাবল বেড আছে। আমাদের রাইডিং গিয়ার্স ফিয়ার সব এখানে এইভাবে পড়ে আছে এলোমেলোভাবে, যেটা সবার মানে প্রত্যেকবারই হয়ে থাকে, সমস্ত রাইডারদেরই হয়ে থাকে। এখানে একটা ছোটো টেবিল দেওয়া আছে, 2খানা হেলমেট, আমাদের ব্যাগ এইসব রেখেছি এখানে, আমাদের লাগেজ ব্যাগটা এখানে রাখা আছে। আর এখানে একটা মিরর আছে, তার সাথে সাথে ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, এটা ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে একটা বেসিনও আছে, উপরে কিন্তু গ্রিজারও আছে। তো সব দিক থেকে বেশ সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি। যেহেতু নতুন এই সেট আপটা হয়েছে, মানে এই রুমগুলো নতুন হয়েছে, খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকে একটা জানলা আছে, জানলাটা পর্দা দেওয়া আছে। আর আমাদের রুম থেকে বেরিয়ে বাইরের ভিউটা ঠিক এরকম। আমাদের গাড়িগুলো রাখা আছে এইভাবে পরপর, 4টে গাড়ি রাখা আছে। আর এই সাইডটা হচ্ছে কিচেন। যদিও আমরা আজকে খাবার দাবার এখান থেকে খাবো না, কারণ রান্নার লোক কেউ নেই, আমরা বাইরে থেকে খাবার খাবো। এখন সন্ধে হতে চলেছে, সবাই মিলে ঠিক করেছি মুখোশগ্রাম ঘুরতে যাবো। এখান থেকে মুখোশগ্রাম 5-6 কিলোমিটারের মধ্যেই আছে। তো সন্ধেবেলা মুখোশগ্রামে ঘুরতে যাবো, ঘুরে টুরে ফেরার সময় আমরা খাবার কিনে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, বেরোতে হবে আমাদের। বেরিয়ে মুখোশগ্রামে গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। চলে এসেছি আমরা মুখোশগ্রামে। আর মুখোশগ্রামে যখনই ঢুকলাম এখানে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি অনেক মুখোশের দোকান। অ্যাকচুয়ালি বাড়িতেই এরা এই মুখোশগুলো তৈরি করেন। আর তার সাথে এই চলো দোকানে একবার ভিতরে ঢুকি আর তোমাদের দেখাই একবার যে অ্যাকচুয়ালি মুখোশগুলো কীরকম হয় দেখতে, এনারা কীভাবে মুখোশ তৈরি করেন বা দেখতে কীরকম হয়। চলো একবার দেখাই তোমাদের। নিয়ে যাওয়া যায়, বাইকে এসেছেন তো।